নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রাণীস কিচেন। আমি ইন্দ্রাণী। আর আজকে মুসুর ডাল আর ফুলকপি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। একদম ভিন্ন ধরনের ফুলকপির রেসিপি এটা। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আমরা ঝটপট বানিয়ে নিতে পারি। তো ভিডিওটা শুরু করি, তারপরে আমরা আস্তে আস্তে দেখে নেব সম্পূর্ণ রেসিপিটা। তো সকলের কাছে ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন ঝটপট শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 1 ঘন্টা মতো আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তবে হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি সময়ও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে মিনিমাম 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। এবার দেখুন আমি মিক্সিং জার নিয়েছি, বড় সাইজের যে মিক্সিং বোলটা হয় সেটা নিয়েছি, আর তার মধ্যে মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি, ভেজানো মুসুর ডালটাকে। যে জলটা রয়েছে একটু একটু অল্প অল্প জল থাকা অবস্থাতেই আমি দিয়ে দেবো, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো মুসুর ডালটাকে দিয়ে আমি 1 থেকে 2 বার মিক্সিং বোলটাকে ঘুরিয়ে একটু ঘুরিয়ে নেব, একটু নরম করে পেস্টটা বানিয়ে নেব। ঠিক এরকমই একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি মিহি করে না বানালেও হবে, যদি একটু দানা দানা থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এবার আমি নিয়েছি আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস ফুলকপি। ফুলকপি আজকে খুব বেশি প্রয়োজন নেই, অল্প একটু ফুলকপি হলে কিন্তু হয়ে যাচ্ছে। তো ফুলকপিটাকে একটু কেটে নেব আমরা। আজকে ফুলকপিগুলোকে আমরা খুব বেশি বড় করে কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সম্পূর্ণ ফুলকপিটা কাটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে ফুলকপিগুলোকে তুলে দিচ্ছি। কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াইতে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা এবার কিন্তু ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব, আর তার জন্য ফুলকপিটা দেওয়ার পরে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা একটু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তো তারপরে আমরা সেদ্ধ করে নেব। তো এখানে একটু বেশি করে জলটা দেব, যাতে সম্পূর্ণ ফুলকপিটা জলের মধ্যে ডুবে যায়। ফুলকপিতে শুধুমাত্র জল দিয়েছি, কোনো রকমের নুন বা হলুদ কিন্তু আমি দিইনি। এবার ঢাকনা চাপা দিয়ে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট চাপা দেওয়া থাকবে। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একদম পুরোপুরি সেদ্ধ হলে হবে না, 80% মতো সেদ্ধ হতে হবে। তো এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। খেয়াল রাখতে হবে ফুলকপি যেন খুব বেশি নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে এর পরের যে স্টেপটা আমরা করব সেটাতে একটু অসুবিধা হবে। তো সেই কারণে মোটামুটি 80% মতো সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা, তার জন্য একটু অপেক্ষা করছি। তো ঠান্ডা হয়ে গিয়েছে ফুলকপিটা খুব ভালোভাবে। তো এবার দেখুন আমি একটা ছোট গ্রেটার নিয়েছি। যে গ্রেটারগুলো দিয়ে আমরা আদা সাধারণত গ্রিট করে থাকি, সেরকম যে কোনো একটা গ্রেটার নিয়ে নিতে হবে। নিয়ে ঠিক এইভাবে ফুলকপিটাকে গ্রিট করতে থাকতে হবে। আজকে এই ফুলকপিটাকে কিন্তু কোনোভাবে পেস্ট করা বা মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেওয়া এগুলো কিন্তু করলে হবে না, বা হাত দিয়ে ভেঙে নেওয়া এটাও করার দরকার নেই। একটা গ্রিটারের সাহায্যে এভাবে একটুখানি গ্রিট করে নিলে জিনিসটা পারফেক্ট রেডি হবে। তো সেই কারণে একটা গ্রিটারই ব্যবহার করতে হবে। আর গ্রিটারের সাহায্যে সম্পূর্ণ ফুলকপিটাকে একটু প্রথমে গ্রিট করে নিই। এভাবে গ্রিট করলে বেশ একটু দানা দানা ভাব থাকবে, জিনিসটা কিন্তু পারফেক্ট রেডি হবে। তো দেখুন আমার ফুলকপিটাকে সম্পূর্ণরূপে গ্রিট করা হয়ে গিয়েছে। এবার আমি এর পরবর্তী স্টেপগুলো করব। গ্রিট করা ফুলকপির মধ্যে বেটে রাখা যে ডাল সেটাকে অ্যাড করে দিতে হবে। তো সম্পূর্ণ ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা একটা গোটা সাইজের পেঁয়াজ। একটা বড় সাইজের গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, একটু ছোট ছোট করেই কুচাতে হবে। সে কুচানো পেঁয়াজটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এই কটা জিনিসকে একটু ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এই কটা জিনিস আগে ভালো করে মিশিয়ে নেব। এর কারণ হচ্ছে এই ফুলকপি এবং ডালটা যাতে একটু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এর মধ্যে আদার্স জিনিসগুলো অ্যাড করে দিলে এই মেশানোর ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো আগে এই পর্যায়ে এসে একটু মিশিয়ে নিতে হবে।
এইবার এই জিনিসটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, মেশাবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন ছাড়া কিন্তু কোনো কিছুরই সঠিক টেস্ট আসে না, নুনটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে যে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু 1/4 টেবিল স্পুন পরিমাণ। সব কটা গুঁড়ো মশলাই 1/4 টেবিল স্পুন পরিমাণই দিতে হবে। খুব বেশি গুঁড়ো মশলা দিলে কিন্তু রেসিপির টেস্ট ভালো আসে না। হলুদের গুঁড়ো দেওয়ার পরে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো বা ধনিয়া পাউডার। এবার দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। বেশ কয়েক কোয়া রসুন আমি এখানে জাস্ট একটু শিলনোড়াতে থেতো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গ্রিট করে রাখা আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রিট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা এবং রসুনটাকে একই সাথে শিলনোড়াতে বেটেও ব্যবহার করতে পারেন, বাটাটাও দিতে পারেন। এবার আদা রসুনটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এবার টেস্টের ব্যালেন্সের জন্য বা খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য একটু চিনি ব্যবহার করেছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু কালারটা যাতে একটু সুন্দর আসে সে কারণে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন, এটা হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে একটুখানি হাতে এরকম করে ঘষে দিয়ে দেবো, তবে এই জিনিসটা কিন্তু একদমই অপশনাল। এটা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। বেশ বাজারে বা ফুটপাতে যে দোকানগুলো তৈরি করা হয় খাবার, সেখানে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো সেই কস্তুরি মেথিটা আমি একটু হাতে ঘষে দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার এই কটা জিনিস সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেশাতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই জিনিসটাকে একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে আরও দুটো জিনিস ব্যবহার করছি। সেটা হচ্ছে দেখুন, দিয়ে দিচ্ছি বেশ কয়েক চামচ বেসন। বেসনটা দেওয়ার ফলে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে আসবে। তো এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো বেসন আমি ইউজ করেছি। আর দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। সবার লাস্টে যেটা দেখলেন ওটা কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে আমরা যখন দেখব যে এরকমভাবে বেশ সুন্দরভাবে বাইন্ডিংটা করা সম্ভব হচ্ছে বা দলা পাকিয়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে মানে আমাদের এই জিনিসটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এভাবে হাত দিয়ে দলা পাকিয়ে কিন্তু সেটা দেখে নিতে হবে। ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটাকে আমি একটু হালকা গরম করে নিয়ে তাতে সাদা তেল অ্যাড করে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েল আমি একটুখানি বেশি করে দিচ্ছি, তবে আপনারা যে যেমন চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু বেশি করে তেলের মধ্যে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। তো সেই কারণে একটু বেশি করে তেলটাই আমি দিচ্ছি। তেলটা একটু যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ভাপ উঠবে, সেই সময় কিন্তু আমি এখানে তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে যে গরম ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণ তেলের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো সেই কারণে একটু নাড়াচাড়া করে তারপরে আমাদের তেলের যে টেম্পারেচার সেটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার তেলটা কিন্তু একদম পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটা একটা করে ঠিক এইভাবে একটু দলা পাকিয়ে নেব, নিয়ে কিন্তু বেশ গোল গোল করে আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম। দেওয়াটার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু প্রথম দিকেরগুলো বেশি ভাজা হয়ে যাবে। ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে এই সময় প্রথমের দিকে আপনারা একদম লো রেখে তারপরে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো যখন দেওয়া হয়ে যাবে, সম্পূর্ণ এই পকোড়াগুলো যখন দেওয়া হয়ে যাবে, তারপরে গিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সম্পূর্ণভাবে ভেজে নেবেন তেলের ওপরে। তো দেখুন একটা একটা করে আমি দিয়ে দিয়েছি, যতগুলো ধরে ততগুলো কিন্তু দিয়ে দিতে হবে। সম্পূর্ণ পকোড়াগুলো কিন্তু তেলের উপরে একটা পিঠ প্রথমে ভেজে নিয়েছি। আর এবার দেখুন একটা আমি খুন্তির সাহায্যে এইভাবে উল্টো পিঠগুলোকেও জাস্ট হালকা করে উঠিয়ে দেব। আর জিনিসটা এতটাই পারফেক্টভাবে তৈরি হয় যে জাস্ট একটুখানি নাড়া দিলেই কিন্তু তলার পোর্শন থেকে এভাবে ছাড়িয়ে যাবে। তো প্রথমে আমি সম্পূর্ণ জিনিসটাকে এভাবে একটু আগে তুলে নেব। সবকটা পকোড়াকে এইভাবে আমরা পিঠ উল্টিয়ে অপর পিঠটাও ভেজে নেব।
তো ভাজার জন্য খুব বেশি সময় কিন্তু লাগেনি, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু টোটালটা ভাজা হয়ে গিয়েছিল। তো প্রথম ব্যাচটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর কালারটা যখন এরকম সুন্দর একটা একদম ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। জিনিসটা প্রচণ্ডভাবে একটা সফট, ভেতরটা ক্রিস্পি ধরনের। গরম গরম চায়ের সাথে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, এছাড়া ডালের সাথেও কিন্তু আপনারা আজকের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।